এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আনোয়ার সাহেব সহ চৌধুরী বাড়ির সকলে দরজার বাইরে অপেক্ষা করছিল এতক্ষণ, তাদের মুখে উৎকণ্ঠা। ওদের দুজনকে নিরিবিলি সময় দিয়েছিল তারা। হঠাৎ ওরা আসতে চারপাশ থেকে রাত্রিকে ঘিরে ধরল সকলে। ভরসা দিল, আশ্বাস দিল রাত্রিপ্রিয়া। সবার দিকে একবার করে চেয়ে চোখ ফিরিয়ে নিল, বলল। আচমকা তার দৃষ্টি স্থির হয় বাবার ভেজা চোখের মাঝে। মানুষটাকে কি যে অসহায় লাগছে। চোখ মুখ শুকনো। রাত্রি প্রিয়া বাবাকে হাত ইশারে কাছে ডাকলো। আনোয়ার সাহেব তস্ত্র নিজেকে সামলে মেয়ের মাথার নিকটে দাঁড়ালো। রাত্রিপ্রিয়া হাত উঁচিয়ে বাবার ভেজা চোখ মুছে দিল। আদুরে হাতে বাবার গাল ছুঁয়ে বলল, বাবা তুমি কাঁদছো? আনোয়ার সাহেব অমনি চোখ ভরে আসলো। সে কিছু বলতে পারলো না, নীরবে দাঁড়িয়ে রইল। মাথায় স্নেহময়ী হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ সালাম দিকে তাকিয়ে একবার তাকায় এবং ফের দৃষ্টি রাখে রাত্রিপ্রিয়ার দিকে। এবার অসহায় মাঝে একজন ডাক্তার এগিয়ে আসলো তাদের মাঝে। ব্যস্ত ভঙ্গিতে বলল, সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান। ওরা সবাই ভিড় কমালো। তন্মধ্যে হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে রাত্রিপ্রিয়াকে ওটি রুমে নিয়ে গেল। সালাম চৌধুরীও আগের ন্যায় হাতটি ধরে প্রিয়তমাকে ওটির দরজা অবধি এগিয়ে দিল। আচমকা তার হাতে টান লাগলো। রাত্রিপ্রিয়ার হাত থেকে নিজের হাতটা আলগা হয়ে গেল। সালাম চৌধুরী কেঁপে কেঁপে উঠলো, কাপা কাপা দৃষ্টিতে তাকালো তার মনোহরিণীর মুখপানে। রাত্রিপ্রিয়া অদ্ভুত মায়া নিয়ে তার দিকে তাকিয়েছিল। মুহূর্তে দুজনের দৃষ্টি বিনিময় হলো চোখে চোখে, যেন দুজন দুজনকে নীরবে আশ্বাস দিল। রাত্রিকে নার্স ডক্টররা মিলে ওটির ভেতরে নিয়ে গেল। রাত্রিপ্রিয়া আগের ন্যায় তার নেতা সাহেবের দিকে তাকিয়ে রইল, দূর থেকে হাত নেড়ে বিদায় জানালো। সালাম চৌধুরী কিছুটি বলতে পারল না। আচমকা তার মুখের ওপর ওটির দরজা বন্ধ হয়ে গেল। তবুও সালাম চৌধুরী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার এত খারাপ লাগছে কেন? কেন হচ্ছে দেহের ভেতর থেকে কেউ কলিজাটা, মনে হচ্ছে কেউ দেহের ভেতর থেকে কলিজাটা ছিঁড়ে নিয়েছে। বুকটা নড়বড় হয়ে গেল। আচমকা কেমন কেমন লাগছে। অদ্ভুত এক ত্রাসে শিরশির করছে শরীর। দূর থেকে ছেলেকে লক্ষ্য করে এগিয়ে আসলো তানিয়া চৌধুরী ও সালাম চৌধুরী। দুজন দুপাশে থেকে কাঁধে হাত রেখে ছেলেকে আশ্বাস দিল, ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমাদের রাতের কিচ্ছু হবে না। ওটিতে সিজারের প্রস্তুতি নিচ্ছিল আর রাত্রিপ্রিয়া ছিল উত্তেজনায় ভরা। তার শুকনো চোখে মুখে মৃদু শঙ্কা, একরাশ উচ্ছ্বাস উত্তেজনা। আজ সে তার প্রথম সন্তানের মুখ দেখতে চলেছে। ভাবতে নতুন মায়ের ঠোঁটের কোণে এক চুলতে হাসির রেখা ফুটে উঠল। এরই মধ্যে ডক্টররা অ্যানাস্থেসিয়া দিয়ে দিতে শুরু করলেন আর তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর রাত্রিপ্রিয়ার শরীরে এক অস্বস্তি অনুভব করতে লাগলো। শরীরের প্রতিটি কোনায় কোনায় কাঁপন শুরু হলো। হঠাৎ মেয়েটা লম্বা লম্বা শ্বাস ছাড়ে, ঘামে তার কপাল জড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কিছু ভুল হচ্ছে। আচমকা রাত্রিপ্রিয়ার চোখে আশঙ্কা দেখা দিল যখন সে বুঝতে পারলো তার শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে যাচ্ছে। সিজার শুরু হলো। অচেতন হওয়ার মুহূর্তে তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো। ডক্টররা কম্পিউটারের স্ক্রিনে নজর রাখছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে সবকিছু স্থির হয়ে গেল। মুভমেন্ট বন্ধ হয়ে গেল। হৃদস্পন্দন দুর্বল হতে শুরু করলো। ডক্টরদের মধ্যে তিনজন উৎকণ্ঠা বিরাজ করলো। ডক্টরের মধ্যে একজন তাড়াতাড়ি চিকিৎসা করলেন। তারা অক্সিজেন মাস্ক লাগালেন এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে শুরু করলেন। ডাক্তারদের প্রচেষ্টা ছিল সর্বাত্মক, কিন্তু রাত্রিপ্রিয়ার অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। সিজারের সময় অব্যক্ত চাপ এবং উদ্বেগে থাকার কারণে তার হৃদযন্ত্র হঠাৎই ব্যর্থ হয়ে গেল। অজ্ঞতা একটি ক্লট তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে, যা ধীরে ধীরে তা ফুসফুস করে প্রবাহিত হচ্ছে। তখন শ্বাস নেওয়ার আরো কঠিন হয়ে গেল। রাত্রিপ্রিয়ার হৃদয়ের চাপ বেড়ে গেল।
এবং ডাক্তারদের প্রচেষ্টা সবকিছুর মধ্যে অনিশ্চিত হয়ে উঠল। রাত্রিপ্রিয়া বুঝলো এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে। আহারে, নারী ছেড়া মানিকটাকে একবার ছুতে পারলো না। আফসোসে বুক ভরে উঠল মেয়েটা। আধো আধো অচেতন অবস্থায় ওর চোখের কোণে জমা হলাম। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল নেতা সাহেবের হাসি হাসি মুখটা। মানুষটাকে ভাবতে রাত্রিপ্রিয়া যেন আনমনি হাসলো। চোখের সামনে আবারও স্পষ্ট হলো তাদের স্মৃতির পাতা। এই তো রাত্রি দেখছে আবার গর্ভকালীন সময়ে মানুষটার করা সমস্ত শাসন পাগলামি। হঠাৎ তার মনে পড়ে গেল যখন ওর 3 মাস, সেই সময় খাবারের প্রতি তীব্র অনীহা ছিল। একবার রাতে খেতে যাচ্ছিল না, ও না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। সেবার পার্লামেন্ট থেকে বাসায় আসতে লেট হয়েছিল সনম চৌধুরী। রাত 12টার পর বাসায় এসে যখন শুনতে পারে রাত্রি প্রিয়া সারাদিনও কিচ্ছুটি খায়নি, রাতে না খেয়ে ঘুমিয়েছে। সেই দিন কি মানুষটার সে কি পাগলামি। নিজ হাতে রাত্রি প্রিয়ার পছন্দের ঝাল সোপ বেঁধেছে, এরপর ঘুমন্ত রাত্রিকে তুলেছে, আদর দিয়ে যত্ন করে নিজে খাইয়ে দিয়েছে। আরও কবার রাত্রি প্রিয়া জেদ ধরেছে খাবে না, অমনি নেতা সাহেব অদ্ভুত এক খেলার ছলে হাত বেঁধে খাবার মুখে তুলে দিয়েছে। কত আদর, কত ভালোবাসা মিশে আছে তাদের স্মৃতিতে। আহারে, মাতৃত্বের দিনগুলো কত সুন্দর ছিল। রাত্রিপ্রিয়ার শেষ সময়ে সবকিছু ঝাপসা হতে লাগলো। হঠাৎ লম্বা লম্বা শ্বাস টানলো মেয়েটা। দেহের ছটফটানি আরেকটু বাড়লো, তবুও মনের জোরে চারপাশে একবার তাকিয়ে কিছু খুঁজতে ব্যস্ত হলো। কয়েকবার বিড়বিড় করলো। নেতা সাহেব, নেতা সাহেব। আচমকা তার দেহের সকল উত্তেজনা নীরবে হয়ে গেল। স্নিগ্ধ একটি হাসি দিয়ে মেয়েটা চোখ বন্ধ করে নিল। তারপর তার সকল চঞ্চলতা, নীরবতা নীরব হয়ে রইল। এরপর ওর মনে হচ্ছে এই মেয়েটা হাসছে। ডক্টররা সবাই অদ্ভুত দৃষ্টিতে সেই হাসির দিকে তাকিয়ে রইল। চোখের পলকে রাত্রিপ্রিয়ার সকল মুভমেন্ট বন্ধ হয়ে গেল। এক টুকরো অদ্ভুত সুখের আলো দেখা, দু চোখ ভারী হয়ে চিরতরে বন্ধ হলো। সেই সঙ্গে অন্ধকারে হারিয়ে গেল তার সকল স্বপ্ন। মা চলল তার সন্তান জন্ম দেওয়ার আগেই, কিন্তু সিজারের পর ডক্টররা নিশ্চিত করলেন মেয়েটা সুস্থ। কিন্তু মা তার মুখ দেখার সুযোগ পেল না। কিন্তু চাঁদের মতো রাজকন্যা জন্মের সময় মা হারালো, আর সনম চৌধুরী হারালো নিজেকে, নিজের মনোহরিণীকে। মানুষটা কি টের পেল কিছুটি? যখন জানবে কি হবে তার, মুহূর্তে চারপাশের আকাশ বাতাস যেন সেই শোকে কেঁপে উঠলো। আহারে আহারে, ছোট্ট মেয়েটি নতুন একটি পৃথিবীতে পদার্পণ করলো, যেখানে তার মায়ের স্মৃতি সবসময় ধোঁয়াশায় থাকবে, আর জীবন শুরু করবে এক নতুন অধ্যায় নিয়ে মায়ের ভালোবাসা ছাড়া। আহারে আহারে, জীবন কতই অদ্ভুত। নিশির গভীরতা হাসপাতালের করিডোরে এক অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে আছে। চৌধুরী পরিবার উদ্বিগ্ন এবং অস্থির। সবার মুখে উৎকণ্ঠার ছাপ, ভেতর থেকে আসা সুখবরের অপেক্ষায় তাদের চক্ষু ওটির দরজায় স্থির। তবে সনম চৌধুরী যেন সম্পূর্ণ আলাদা। সেটা হসপিটালের করিডোরে রাখা কাঠের বেঞ্চিতে বসে আছেন, চোখ বন্ধ করে। তার মুখস্থির, মনে হচ্ছে জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে তিনি একদম নিস্তব্ধ। করিডোরের বাতি ফ্ল্যাশ করে মাঝে মাঝে চিকন আলো গড়িয়ে পড়ছে তার ওপর। সনমের যেন কিছুরই খোঁজ নেই, কিংবা রোগী কিংবা ডক্টর, কিছুই তার ভাবনায় আসছে না। অন্যদের চিত্ত চাঞ্চল্য তাকে স্পর্শ করছে না। হাসপাতালের অবরুদ্ধ পরিবেশে তার উপস্থিতি যেন এক অদ্ভুত শান্তির অনুভূতি। তার গাঢ় ভাবনায় হয়তো তিনি কিছু ভেবেই চলেছেন, অথবা হয়তো শুধু নিঃসঙ্গতার একান্তে হারিয়ে গেছেন। কিয়ৎক্ষণ ধরে ভাইকে দূর থেকে আগে করে পরখ করে ফ্রিকুচকায় পরশ, কপালে পড়ে গুটি কয়েক ভাঁজ। অশান্ত মন হঠাৎ, ভাই এত স্থির কেন? কি পরশ দুপা এগিয়ে আসলো, মিহি কণ্ঠে ভাইকে ডাকলো। সনম ভাই ভাই। চৌধুরী সাড়া দিল না। তৎক্ষণাৎ মৃদু কেঁপে কেঁপে উঠলো, যেন পরশের কপালে ভাঁজ গাঢ় হলো। তস্ত্রপায়ে ভাইয়ের দিকে এগিয়ে আসলো। তার সঙ্গে এলো নয়ন খানও। আচমকাই তাড়া করে চোখ খুলে বিচলিত ভঙ্গিতে চেঁচিয়ে উঠলো সনম চৌধুরী। রাত চলে যাচ্ছে, ওই দেখো রাত চলে যাচ্ছে, ওকে তুমি আটকাও মা। অস্বাভাবিক ঘামছে সনম, শ্বাস প্রশ্বাস দ্রুত হলো, যেন হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসছে। ঠোঁটগুলো লুকিয়ে রেখেছে হতাশার এক অদ্ভুত রং। হাত দুটো অস্থিরভাবে কাঁপছে, কখনো মাথায় উঠছে, আবার কখনো বুকের কাছে আনছে। চারপাশে তাকিয়ে খুঁজছেন কিচ্ছুটি, কিন্তু দৃষ্টি যেন ধোঁয়ায় ঢাকা।
চারপাশের আওয়াজ তার কাছে অস্পষ্ট, অথচ মনে হচ্ছে সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকার যেন ভাঙা দাগ কাটছে আত্মার। ওই দেখো রাত চলে যাচ্ছে। শব্দগুলো উদ্বেগ আর অসহায়তার প্রতিনিধিত্ব করে। সানামের মনে একাকিত্বের কালো ছায়া ফেলছে। আচমকা সানাম চৌধুরী অদ্ভুত আচরণ একরাশ উদ্বিগ্নতা চোখে সবারই দৃষ্টি তার উপরই পড়ল। সাইমন নয়ন সবার আগে দৌড়ে তার কাছে এলো। দুজনেই দুপাশ থেকে ছেলেটাকে ধরে চিন্তিত ভঙ্গিতে আওড়ালো। কি হয়েছে সানাম, কি হয়েছে? সানাম চৌধুরী ওদের দুজনকে ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে এক লাফে উঠে দাঁড়ালো। তার চোখের কোণে তীক্ষ্ণ দৃষ্টি। ভেতরে যেন এক অনির্ধারিত বিপর্যয় চলছে। শক্তপোক্ত পুরুষটির গায়ের পাঞ্জাবি আর্দ্রতায় সিক্ত, যেন ভেতর থেকে বেরিয়ে আসা অনুভূতি তা পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাস এত দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে যেন হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসছে। সানামের কণ্ঠস্বর আবারও চিৎকারে রূপ নিল। ওই দেখো রাত চলে যাচ্ছে। শব্দগুলো যেন বারবার ভাঙা দাগ কাটছে তার আত্মায়। দৃষ্টি মেলে রাখছে, কিন্তু দেখা যাচ্ছে শুধু দোয়া। যেন তার সামনে কোনো বাস্তবতা নেই, কেবলমাত্র একাকিত্ব, উদ্বেগ আর অসহায়তা। তন্মধ্যে ছেলেকে বুকের সাথে জাপড়ে ধরল মা। এক বিচলিত আদুরের সুরে সুতালো। কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? কে চলে যাচ্ছে? সানাম চৌধুরী মায়ের বুকে ভয় ভয় বাচ্চাদের মতো মুখ লুকালো। জনক কণ্ঠে আরলো, মা মা রাত চলে যাচ্ছে। ওই দেখো রাত চলে যাচ্ছে। ওকে তুমি আটকাও মা, ও তো চলে যাচ্ছে। মা স্বস্তিতে শ্বাস টানল। এরই মধ্যে পাশ থেকে রোকসানা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাত কোথাও যাচ্ছে না বাবা, ও একদম ঠিক আছে, ওর কিচ্ছুটি হয়নি। তুই বোধ হয় স্বপ্ন দেখেছিস। তড়াক করে মাথা তুলে চারপাশে তাকায় সানাম চৌধুরী। তীক্ষ্ণ চোখে আশেপাশে ভালো করে চোখ বুলায়। কি হয়েছে তার সাথে? সবটা যেন নীরবে বুঝতে চাইছে। এরই মধ্যে তানিয়া চৌধুরী ছেলের হাত ধরে একটি বেঞ্চিতে বসালো, নিজেও বসলো ছেলের ভরসা হয়ে পাশে। বুঝালো দুঃস্বপ্ন। সানাম চৌধুরী কিছুটা স্থির হলো। সাইমন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নে পানিটা খেয়ে নে। সানাম পানিটা খেলো না, মুহূর্তেই উঠে দাঁড়ালো। তার কপালে আবারও সূক্ষ্ম ভাঁজ। তার মানে এতক্ষণ সে যা দেখেছে সবটা তার কল্পনা কিংবা দুঃস্বপ্ন। এরকম ভয়াবহ স্বপ্ন সে কি করে দেখলো? কি করে? উফ! সানাম ফুস করে লম্বা লম্বা শ্বাস নাড়ল। নিজের প্রতি তীব্র বিরক্ত হলো। এরকম একটা সময় সে কিভাবে ঘুমাতে পারলো, তাও আবার হসপিটালের বেঞ্চিতে। ছি, রাত জানতে পারলে কি হতো। পরের মুহূর্তে সানাম চৌধুরী মনে অস্থির খচখচানি বাড়ল। বইয়ের এমনটা সময় সে ঘুমালো? তার তো বিচলিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করার কথা ছিল, টেনশনে বুধ হয়ে পড়ে থাকার কথা ছিল, সেখানে ঘুম? চি 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 চি। দূরে দাঁড়িয়ে বিচক্ষণ চোখে ছেলেকে পরখ করে নিল সালাম চৌধুরী। সানাম যখন নিজের সঙ্গে বোঝাপড়ার বিষয়টি ভাবছিল, ঠিক সে সময় বাবা এগিয়ে আসলো। ছেলের পিঠ চাপড়িয়ে বলল, রিল্যাক্স মাই সন, তুমি অন্য কোনো জগতে ছিলে এতক্ষণ। তোমার সে জগৎ আর বাস্তবতা এক নয়। এখানে আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে। সালাম চৌধুরীর এই কথা ভুল নয়। আসলে আমরা যখন যেটা ভাবি তা সবসময় ঘটে না। টেনশনের সময় আমাদের মস্তিষ্ক কখনো কখনো উল্টো কাজ করে। তেমনই কিছুক্ষণের জন্য সানামের মস্তিষ্ক স্থির হয়ে গিয়েছিল, যার এক ভোরের মধ্যে হারিয়ে গিয়েছে। কারণ যার হারানোর ভয় থাকে নিয়েই তো আমাদের দুশ্চিন্তা, এই উদ্বেগ, এই আতঙ্ক, সব কিছু মিলে এক অদ্ভুত আবহ তৈরি করে, যেখানে বাস্তবতা আর কল্পনা একাকার হয়ে যায়। সানামের এই অবস্থান যেন জীবনের কঠিন সত্যির মুখোমুখি হওয়ার মুহূর্ত ছিল। তাই জীবনের সব থেকে প্রিয় নারীকে হারানোর ভয়ে তার এত দুশ্চিন্তা। যেই দুশ্চিন্তার রেশ ধরে ভয়াবহ এই কল্পনা তার ভেতরে চেপে বসেছিল, যেখানে মুহূর্তে সব শেষ হয়ে যাচ্ছিল, অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তার পুরো দুনিয়া। এই মুহূর্তে বাবার কথা শুনে সানামের চিত্ত কিছুটা শান্ত হলো। সে বুঝতে পারলো চারপাশের উত্তেজনা ও উদ্বেগের মধ্যে স্থিরতা বজায় রাখা জরুরি। মুহূর্তটা যেন একটি স্বস্তির মেঘ, যা তাকে তার আসল পৃথিবীতে ফিরে আনতে সাহায্য করেছে। তবে সেই গভীর দুশ্চিন্তা কি সত্যি মিটেছে? বাস্তবতা ও আবেগের মাঝে এই দ্বন্দ্ব তার অসম্ভাবীভাবে ভাবায়। তার এই ভাবনাগুলো যেন পড়ে ফেললো সকলে। মুহূর্তে তার পরিবার তার পাশে দাঁড়ালো। একজন এক এক কথা বলল। পায়েল টানা ফেলে রাখা পানিটা আবার এগিয়ে দিল, বলল, ভাই পানিটা খেয়ে নাও, ভালো লাগবে তোমার।
লাগবে না, আই এম অল রাইট। বলেই সানাম সবার মাঝ থেকে খানিকটা দূরে সরে গেল। রাতকে এখনো ওটি থেকে বের করেনি, না চাইতো সানাম চৌধুরী আবারও ভাবতে বসলো, বোটে ঠিক আছে তো? চাপা দুশ্চিন্তায় অনবরত পায়চারি করছে সানাম। ওর ভেতর তাই কেন যেন অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। তন্মধ্যে শুভ্র তাওয়ালটি চাঁদকে নিয়ে ওটি থেকে বের হলো একজন ডক্টর। তার চোখ মুখ গম্ভীর। ডক্টরকে দেখে উৎসুস বাল্য সকলে। সানাম চৌধুরীর বিচলিত ভঙ্গিতে সবার আগেই দৌড়ে আসলো। ডক্টরের কোলে থাকা নিজের রাজকন্যাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সর্বপ্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, ডক্টর আমার বউ? ডক্টর গম্ভীর মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শুধালো, কংগ্রাচুলেশন সানাম চৌধুরী, আপনার একজন রাজকন্যা এসেছে দুনিয়ায়। তাকে দেখবেন না, কোলে নিবেন না? ও ডক্টরের অতিরিক্ত তোষামত সানাম চৌধুরীর রাজ্যের বিরক্তি প্রকাশ করল। তারপর মৃদু চেঁচিয়ে উঠল, ডক্টর আমার বউ, ও কেমন আছে? আপনি উত্তেজিত হবেন না সানাম চৌধুরী, আপনার স্ত্রী সম্পূর্ণ আশঙ্কামুক্ত। ওনাকে একটু পর কেবিনে নিয়ে যাওয়া হবে। ডক্টরের কথা শুনে এতক্ষণ পর শুকনো মুখগুলোতে শুভ্র রাঙা হাসিতে ভরে উঠল। সানাম চৌধুরী স্বস্তির শ্বাস পেল। আচমকা বউকে এক পলক দেখার তীব্র তৃষ্ণা তাকে পেয়ে বসলো। লোকটা নীরবে ওখান থেকে সরে গেল। রাজরানী আর রাজকন্যাকে সে একসঙ্গে দেখার অপেক্ষায় রইল। একজনকে রেখে অন্যজনকে সে দেখলো না। আর বাকিরা সবাই চেঁচিয়ে উঠল উল্লাসে। মুহূর্তেই রসকসীন হসপিটালটা আনন্দে ভরে উঠল। সালাম চৌধুরী রায়হান চৌধুরীর কাঁধে কাঁধ মিলিয়ে মিষ্টি আনতে গেল। রায়হান চৌধুরীকে কল করলো বোনকে। নানা দাদা হওয়ার আনন্দে লোকগুলো আপ্লুত। সাইমন নয়নও থেমেনি, নিজেদের বন্ধু বান্ধবকে কল করতে ব্যস্ত। আর বাকিদের মাঝে বাচ্চা নিয়ে কাড়াকাড়ি চলছে। ডক্টরের কোল থেকে সর্বপ্রথম বাচ্চাটাকে কোলে নিল তানিয়া চৌধুরী। নাতনির চাঁদ মুখটা দেখে পরাণ জুড়িয়ে গেল। বেচারি আবেগে আপ্লুত হয়ে নিজের গলাতে থাকা স্বর্ণের চেনটে নাতিকে পরিয়ে দিল। কপালে গালে শত চুমুতে ভরিয়ে দিল। এরপর ওর মুখের দিকে তাকিয়ে নাম রাখলো সারামণি। ছোট্ট পূর্ণ সবার এত উত্তেজনা দেখে অবুঝের মতো তাকিয়ে রইল। শেষ রাতে কেবিনে রাখা হলো রাজপ্রিয়াকে। হসপিটালের সাদা তোয়ালে আলো উজ্জ্বল হয়ে উঠেছে, যেন নতুন আসার একটি সূর্যোদয়। রাজপ্রিয়া সেখানে শুয়ে অপেক্ষা করছে তার প্রিয়তমের ফিরে আসার জন্য। কতক্ষণ হলো সবাই একে একে তাকে দেখে গেল, কিন্তু লোকটা এখনো এলো না। তবে কি মেয়েকে পেয়ে তাকে ভুলে বসেছে লোকটা? মেয়ে আসতে না আসতেই ভুলে গেল রাতকে? একটিবার তাকে দেখার প্রয়োজন মনে করলো না। এজন্যই মানুষ বলে বাচ্চা কাচ্চা হলে স্বামীর আদর ভালোবাসা কমে যায়। মুহূর্তে অভিমানে মুখটা ফুলিয়ে ফেললো মেয়েটা। একটা মন খারাপ নিয়ে চোখ বন্ধ করে রইল। কখন যেন ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো, টেরি পেল না। তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী দু যা এতক্ষণ ছিল ওদের মা মেয়ের পাশে, আর দুজন নার্স তো সবসময় আছেই। তাই বাকিরা আপাতত সবাই বাড়িতে চলে গেছে। রাতও সারা মনি এখন ঘুমাচ্ছে, যা দেখে নার্স দুজন বিশ্রামের জন্য তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীকে পাঠিয়ে দিল পাশের ক্যাবিনে। আচমকা দরজা মৃদু টোকা। রাত্রিপ্রিয়া ঘুমের ঘরে টের পেল না সেসব। দুজন নার্স ছিল তার পাশে, তারা উঠে দাঁড়ালো। একজন সাড়া দিল, আসুন। সালাম যদি দরজা ভিজিয়ে ভেতরে প্রবেশ করলো তাৎমা। তার হাতে শত গোলাপের একগুচ্ছ ফুল। মন্ত্রী সানাম চৌধুরীকে দেখে নার্স দুজন জড়সড় হয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাই করল। তারা কি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অকারণে গম্ভীর রক যেটা সানাম চৌধুরীকে তাদের ভয় হয়। নার্স দুজন দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল। এরই মধ্যে সালাম চৌধুরী গম্ভীর মৃদু কণ্ঠ, আপনারা এখন চলে যান, আমি আমার স্ত্রীর সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে চাই। বাইরে দাঁড়িয়ে দেখবেন, কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। নার্স দুজন সঙ্গে সঙ্গে মাথা নামিয়ে ঘাড় কাত করে সম্মতি জানান। নিঃশব্দে চলেও গেল, কিন্তু তাদের মুখে চাপা হাসি, যা সালাম চৌধুরী তীক্ষ্ণ চোখ এড়ালো না। সালাম তৎক্ষণ তাদের উদ্দেশ্যে আবারও সাবধানী বাণী চলল, উকি ঝুঁকি মারার স্বভাব নেই তো? খবরদার, সালাম চৌধুরীর পার্সোনাল টাইমে উকি ঝুঁকি মারার মতো ভুল কেউ করবেন না। নার্স দুজন আতঙ্কিত স্বরে শুধালো। সালাম চৌধুরী ইশারায় তাদের দ্রুত চলে যেতে বলল। ওরা যেতেই দরজা ভিজিয়ে নিল। সানাম রয়ে শুয়ে তাকালো শুভ্র রাঙা বেডের দিকে। সেখানে শুয়ে আছে মা পরি ও তার শুভ্র বাচ্চা। আচমকা চোখের সামনে এত স্নিগ্ধ দৃশ্য দেখে সানাম চৌধুরী বক্ষস্থল সুখের ব্যথার ঘন্টা বাজলো। বুকটাও সুখে নড়বড়ে হয়ে গেল। তবুও দূরে দূরে বুকে এগিয়ে এলো সানাম চৌধুরী। হাতে থাকা ফুলগুলো টি টেবিলে রাখলো খুব সাবধানে। এরপর কাপা কাপা হাতে ছুঁয়ে দিল ঘুমন্ত রাজপ্রিয়ার শুকনো মুখ।
অনেকক্ষণ ধরে সেদিকে তাকে আচমকা রাত্রিপ্রিয়ার কপালে গাঢ় চুমু খেলো সানাম চৌধুরী। পাশে বসে আবেশে ঘুমন্ত বউকে খুব সাবধানে বুকে জড়িয়ে নিল এতক্ষণ পর। তবেই তার অশান্ত বুকটাতে প্রশান্তি দেখা মিলল। এভাবে অনেকক্ষণ পর পাশে থাকা শুভ্র কন্যার দিকে তাকালো বাবা। মুহূর্তে চোখে জল জমে গেল সন্তানের মুখের দিকে তাকাতে। তার বাবা হওয়ার অনুভূতি যেন নতুন করে তার মনের গ্রহিণে প্রজ্বলিত হলো। এই ছোট্ট সত্তার জন্য দায়বদ্ধতা, ভালোবাসা সবকিছু মিলে এক অনন্য অনুভূতি তৈরি হলো। সনম চৌধুরী তৎক্ষণাৎ বউকে রেখে নিজের রাজকন্যাকে কুলি তুলে নিল, জাপটে ধরল বুকের সঙ্গে। ছোট্ট বাচ্চার বাবার স্পর্শ পেতে মৃদু কেঁদে উঠল, যেন নিজের ভাষায় বাবাকে সে কিছুটি বলল। এরপর আবারও ঘুমিয়ে গেল। সনম চৌধুরী শুভ্র হাসল, মেয়েকে চুমুতে ভরিয়ে দিল। এরপর বুকের এ পাশে বউকে জড়িয়ে রাখলো, অন্য পাশে মেয়েকে। তাদের আর ঘুম ভাঙিয়ে বিরক্ত করলো না। ঘুমন্ত অবস্থায় সনম চৌধুরী অনুভব করলো, আহা কি সুখ, কি শোক, কি সুন্দর মুহূর্ত। এই মুহূর্তে এসে সনম চৌধুরীর মনে হলো আছে পরিপূর্ণ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তৃপ্তিতে আবারও বউয়ের মুখপানি তাকালো সনম, বুকেও মুখে সুখের অনুভূতি নিয়ে আওড়ালো। গায়ে ভারী ভারী কিছু অনুভব করতেই ঘুম ছুটে যায় রাত্রিপ্রিয়ার। মৃদু মৃদু চোখে আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান অনুভব করে নিল। আচমকা নিজেকে নেতা সাহেবের বুকের মাঝখানে দেখে মৃদু চমকা। এরই মধ্যে সনম চৌধুরী ছলমলে কঞ্চ। কেমন আছো বউ? মূর্তি রাত্রিপ্রিয়ার এতক্ষণ অভিমান আরো গাঢ় হয়। সে নিজেকে ছাড়াতে ছাড়াতে শুধায়, ছাড়ুন আমায়, ছাড়ুন। এসব কোন ধরনের অসভ্যতা? আপনি ঘুমের মধ্যে একটা মেয়ের সুযোগ নিচ্ছেন। সনম চৌধুরী ছাড়লো না, আরো একটু বুকের সঙ্গে চেপে ধরলো প্রিয়তমাকে। আচমকা মাথা ঝুঁকে অভিমানী বইয়ের গালে চুমু খেলো, দুষ্টু কণ্ঠে শুধালো, আমি সুযোগ নিয়েছি বলেই তো তুমি আজ মা হতে পেরেছো। রাত্রিপ্রিয়া ছাদ করে উঠল। খবরদার, একদম বাজে কথা বলবেন না। আচ্ছা বলবো না, এবার বলো তুমি কেমন আছো? রাত্রিপ্রিয়ার আবার অভিমান হলো, অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, তা জেনে আপনি কি করবেন? আমি তো আর আপনার কেউ না। সনম চৌধুরী চটিলিয়ে হাসলো, অভিমানী বউয়ের মুখে নিজের দিকে ঘোরালো, সেখানে চুমুকে আদুরের সুরে শুধালো, তুমি তো আমার সব, আমার বাচ্চার মা, আমার মনোহরিণী। ওসব আগে ছিলাম, এখন না। মেয়েকে পেতেই আমাকে ভুলে গেছেন, নইলে এতক্ষণ পর আসতেন না আমার কাছে। আগে একটি বার ঠিকই দেখে যেতেন। সনম চৌধুরী আবারও মৃদু হাসলো, একবার এক হাতে জড়িয়ে রাখা মেয়ের দিকে তাকিয়ে আবার বউয়ের দিকে তাকালো। এরপর উচ্ছ্বাস নিয়ে বলল, তুমি কি জেলাস বউ? বাবা, এক্ষুনি আমার মেয়েকে হিংসে করছো? রাত্রিপ্রিয়া আচমকা সনম চৌধুরীর গাল চেপে ধরে বলল, অবশ্যই হিংসা করছি, প্রয়োজনে আরও করব, কারণ আপনি মানুষটা পুরোপুরি আমার। আপনি সবার আগে আমায় ভালোবাসেন, তারপর অন্য কাউকে। সনম চৌধুরী তস্র রাতকে শান্ত করলো, কেননা ওর এক হাতে সালান চলছে, তাই দুষ্টুমি না করে বিচলিত ভঙ্গিতে জানালো, আমি তোমাদের দুজনকে একসঙ্গেই দেখেছি। আগে তোমাকে বেশি দেখেছি, তারপর মেয়েকে। সত্যি? সত্যি। তাহলে আগে আসেননি কেন? এত পরে এলেন যে? পরে আসলে তোমাকে বেশি দেখতে পারবো, তাই ভিড়ের মাঝে হাসিনি। রাত্রিপ্রিয়া অনেকক্ষণ পর এবার ছড়িয়ে হাসলো, এক পলক মেয়ের দিকে তাকিয়ে স্থির হলো। পরিচিত আপন মানুষের বুকে চুপটি করে পড়ে রইল, চোখ বন্ধ করে নিল সনম চৌধুরী। তাদের মা মেয়ের পেছনে বসে ঢাল হলো, জড়িয়ে নিল নিজের সাথে। কিয়ৎক্ষণ পর বইয়ের ক্লান্ত চোখের দিকে তাকে জানতে চাইল। কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে জান? রাত্রিপ্রিয়া চোখ বন্ধ অবস্থাতেই বলল, আপনি কাছে থাকলে আমাকে কোনো কষ্ট ছুঁতে পারে না নেতা সাহেব। আপনার বুকে এসে ডেলিভারির সেই ব্যথাও সুখে পরিণত হয়েছে। সনম চৌধুরীও তবু মনের খচখচানি দূর করতে ইনি বিনি শুধালো, সিজারিয়ানের সময় তোমার খুব কষ্ট হচ্ছিল জান? আরে ধুর, আমি তো কিছুটি টেরই পাইনি তখন। এতক্ষণ পর সনম চৌধুরীর মনটা পুরোপুরি শীতল হলো, বুক ভরে সুখে শ্বাস টানলো। এক বুক আনন্দ নিয়ে দু হাতে তার দুটো সুখকে জড়িয়ে ধরে চুপিসার অনেকক্ষণ কাটিয়ে দিল। এরপর আচমকা রাত্রিপ্রিয়ার চোখের দিকে তাকিয়ে আওড়ালো, রাত্রিপ্রিয়া, তোমার কাছে এসে বুকে তোমাকে জড়িয়ে সময় হারায় সব স্রোতে। চাঁদের আলোতে ভাসে তোমার চোখের জাদু, আমার হৃদয়ের সুরে তুমি হয়ে ওঠো আবদার।
তোমার হাসির ছোঁয়ায় ফুলের মতো ফুটে প্রেমের এই রাতে পাখির গান ভাসে মৃদু। রাত্রি প্রিয়া, তুমি হও আমার রাতের প্রিয়। তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তে অমলিন হোক চিরকাল। আকাশের তারা যেন আমাদের সাক্ষী, আকাশের তারা যেন আমাদের সাক্ষী। প্রেমে ভরিয়ে রাখো এই হৃদয়ের দিগন্ত। হ্যালো বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? গল্পটি আজকে এখানেই সমাপ্তি। ভালোবাসি নিতা সাহেব গল্পটিতে আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছে। নতুন গল্প আসছে অবশ্যই হিমু ভাই এবং সোনালিকা আপুর ভয়েসে। সো গল্পটি দেখার জন্য পুতুলের সঙ্গে থাকবেন। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। গল্পটি ভালো লাগে লাইক করবেন, আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে বলে যাবেন। সো নতুন গল্প আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পুতুলের সঙ্গে থাকেন। আল্লাহ হাফেজ।